Noakhali District Online School. I am H.M. Abdul Rahim, Assistant Headmaster of Palla Mahbub Adarsh High School, Chatkhil, Noakhali. Our today's class is English for class 7, and our today's topic is very and interesting grammatical item, voice change. Though it is for the class of 7, but it is also suitable for the class of 6 to 10. Do you know what is voice? Perhaps. Let's discuss. Voice is the form of the verb which shows whether the subject acts or is acted upon. ভার্বের যে আকার সাবজেক্ট অথবা অবজেক্টের উপর মুখ্যভাবে কাজ করে তাকে ভয়েস বা বাচ্য বলে। Is an example, I eat rice or rice is eaten by me. ভয়েস দুই প্রকার। যেমন অ্যাক্টিভ ভয়েস, নাম্বার 2 প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস অর্থ হচ্ছে কর্তৃবাচ্য এবং প্যাসিভ ভয়েস অর্থ হচ্ছে কর্মবাচ্য। এবার আমরা জানবো অ্যাক্টিভ ভয়েস কাকে বলে। কোনো ভার্বের কাজ সাবজেক্ট বা কর্তা যখন সক্রিয়ভাবে সম্পন্ন করে তখন তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। যেমন দে প্লে ফুটবল, দে প্লে ফুটবল, দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। তাহলে এখানে প্লে ভার্বটা হচ্ছে কার দ্বারা? তাদের দ্বারা। অতএব দে হলো সাবজেক্ট এবং এখানে সাবজেক্ট সক্রিয়। প্যাসিভ ভয়েস, যে ভার্বের কাজ সাবজেক্ট নিজে সম্পন্ন করে না, অন্যের দ্বারা সম্পাদিত কর্মের ফল ভোগ করে, তাকে প্যাসিভ ভয়েস বা কর্মবাচ্য বলে। যেমন রাইস ইজ ইটেন বাই মি অর ফুটবল ইজ প্লেড, ফুটবল ইজ প্লেড বাই them, football is played by them. এখানে প্রথম সেন্টেন্সে ফুটবল ছিল অবজেক্ট আর দ্বিতীয় সেন্টেন্সে ফুটবল হলো সাবজেক্ট। আমরা জানলাম ভয়েসের প্রকারভেদ। এবার ভয়েস চেঞ্জ সম্পর্কে আমাদের বলতে হয় যে ভয়েস দুভাবে চেঞ্জ হয়ে থাকে বা পরিবর্তিত হয়ে থাকে। অ্যাক্টিভ ভয়েস হতে প্যাসিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস হতে অ্যাক্টিভ ভয়েস। আর যে সেন্টেন্সগুলো আছে এর মধ্যে সাধারণত 3টি সেন্টেন্সেরই ভয়েস হয়ে থাকে: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের। ভয়েসে পারদর্শিতা অর্জনের জন্য আমাদের গ্রামাটিক্যাল আরও কতকগুলো বিষয়ের অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে টেন্সের বিভিন্ন ফর্ম সম্পর্কে ধারণা থাকতে হবে, স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব সম্পর্কেও ধারণা থাকতে হবে।
কারণ টেন্সের ফর্মগুলো যদি আমরা না চিনি তাহলে ভয়েস করা আমাদের পক্ষে সম্ভব হবে না। টেন্সের যে ফর্ম, তিনটি ফর্ম, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। পাশাপাশি আমরা জানি ভার্বের তিনটি ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ফার্স্ট পার্টিসিপল ফর্ম, এই তিনটি ফর্ম সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, কারণ ভয়েসের প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল আকার হয়। সে আমরা যদি বলি অনেকগুলো ভার্বেরই ফার্স্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, কিন্তু বিশেষ কতগুলো ভার্ব আমাদের জানা থাকলে চলবে। যেমন উদাহরণস্বরূপ যদি আমরা বলি ডু, পাস্ট টেন্সে ডিড, ফার্স্ট পার্টিসিপল ডান। সি, পাস্ট টেন্সে স, ফার্স্ট পার্টিসিপল সিন। ক্যান, ক্যানের পাস্ট টেন্সে কুড, ফার্স্ট পার্টিসিপল কুড। ইট, অ্যাট, ইটেন ইত্যাদি। এভাবে ভার্বের বিভিন্ন ফর্ম সম্পর্কে আমাদের সম্যক ধারণা থাকতে হবে। পাশাপাশি আমাদের আরও ধারণা থাকতে হবে অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্টগুলো ব্যবহৃত হয়, প্যাসিভ ভয়েসে সেগুলোর অবজেক্টিভ ফর্ম বসে। আমরা জানি পার্সন সম্পর্কে আমাদের ধারণা আছে। পার্সন কাকে বলে? সেন্টেন্সে ব্যবহৃত নাউন বা প্রনাউনগুলোকে পার্সন বলে, আর এই পার্সনগুলো হচ্ছে ভয়েসের সাবজেক্ট। পার্সনের তিনটি ফর্ম, যেমন সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম এবং পসেসিভ ফর্ম। ভয়েসের জন্য বিশেষ করে আমাদের সাবজেক্টের সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্ম সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। অনেকগুলি সাবজেক্টই ভয়েসে ব্যবহৃত হয়। এর মধ্যে বিশেষ করে 5টি সাবজেক্ট সম্পর্কে আমাদের সম্যক ধারণা থাকলে চলবে। যেমন সাবজেক্ট, অবজেক্ট। আমরা যদি প্রথমে লিখি সাবজেক্ট এবং অবজেক্ট, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট যদি থাকে আই, আই এর অবজেক্ট হবে মি। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট যদি থাকে উই, উই এর অবজেক্ট হবে আস। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট যদি থাকে হি, হি এর অবজেক্ট হবে হিম। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট যদি থাকে শি, শি এর অবজেক্ট হবে হার। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট যদি থাকে দে, প্যাসিভ ভয়েসে অবজেক্ট হবে দেম। আর যদি নাউন থাকে, নাউনগুলোর পরিবর্তন হবে না, সেগুলো যথারীতি অবজেক্ট রূপে বসে যাবে। আবার বিপরীতভাবে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট সবসময় প্যাসিভ ভয়েসের সাবজেক্ট রূপে বাক্যের প্রথমে বসে। যদি অবজেক্ট থাকে মি, এটা সাবজেক্ট হবে আই। যদি অবজেক্ট থাকে আস, সাবজেক্ট হবে উই। যদি অবজেক্ট থাকে হিম, সাবজেক্ট হবে হি। যদি অবজেক্ট থাকে হার, সাবজেক্ট হবে শি। যদি অবজেক্ট থাকে দেম, সাবজেক্ট হবে দে। আর যদি অবজেক্ট থাকে
করিম অথবা কামাল, তাহলে এগুলো নাউন রূপেই সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। ভয়েস পরিবর্তনের ক্ষেত্রে আমাদেরকে কতকগুলো নিয়ম অনুসরণ করতে হবে, অর্থাৎ রুলস অফ চেঞ্জিং ভয়েস এ গেলে আমরা কতগুলো নিয়ম দেখতে পাই, যে নিয়মগুলো অনুসরণ করলে ভয়েস করা আমাদের পক্ষে অত্যন্ত সহজ হবে। বিশেষ করে প্রথমত, অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তনের জন্য যে সেন্টেন্স দেওয়া থাকবে সে সেন্টেন্সটি দেখে এর অন্তর্গত সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং এক্সটেনশন, প্রথমে এগুলো আমাদেরকে চিহ্নিত করে নিতে হবে। সে আই ইট রাইস, আই ইট রাইস। এ সেন্টেন্সে আমরা দেখি সাবজেক্ট হলো আই, সাবজেক্ট, ইট হলো ভার্ব এবং রাইস হলো অবজেক্ট। এক্ষেত্রে আমরা বলতে পারি আমরা সেন্টেন্সের সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্বগুলো সহজে কিভাবে বের করে নিতে পারি সে সম্পর্কে আমাদের ধারণা থাকলে অত্যন্ত সহায়ক হবে। সেন্টেন্সের অন্তর্গত ভার্বকে প্রশ্ন করা হলে যে সকল নাউন বা প্রনাউন আসবে সেগুলো হবে ওই ভার্বের সাবজেক্ট, আর ভার্বকে কি, কাকে প্রবৃত্তি প্রশ্ন করা হলে জবাবে যা পাওয়া যাবে সেটা হবে ওই ভার্বের অবজেক্ট। এখানে ভার্ব আছে ইট, ইট অর্থ খায়, কে খায়? আই, সুতরাং আইটি হলো এখানে সাবজেক্ট। আবার যদি ইট ভার্বকে প্রশ্ন করি, আই ইট, আমি খাই, আমি কি খাই? আমরা দেখি সামনে আছে রাইস, আমি ভাত খাই, তাহলে এখানে ইট ভার্বের অবজেক্ট হলো রাইস। ওকে, এবার দ্বিতীয় নিয়মে যদি আমরা বলতে যাই, অ্যাক্টিভ ভয়েসে যা সাবজেক্ট থাকবে, প্যাসিভ ভয়েসে উহা বাক্যের প্রথমে সাবজেক্ট রূপে বসে যাবে। সে আমাদের এখানে আছে রাইস, আমরা রাইসকে সাবজেক্ট করলাম রাইস। এরপর মূল ভার্বের টেন্স অনুসারে টু বি ভার্ব বসবে। এখানে ভার্ব আছে ইট, প্রেজেন্ট ফর্ম, রাইসের সাথে প্রেজেন্ট টেন্সের টু বি ভার্ব বসবে ইজ, রাইস ইজ। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আকার হবে, ইটের পাস্ট পার্টিসিপল ইটেন, রাইস ইজ ইটেন। সাবজেক্ট আছে আই, এটা হবে বাই মি, রাইস ইজ ইটেন বাই মি। এখানে তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, আমাদের অ্যাক্টিভ ভয়েসে বাই ছিল না, এখানে বাই কোথা হতে আসলো? ভয়েসের নিয়মে আছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট যখন প্যাসিভ ভয়েসে অবজেক্ট রূপে ব্যবহৃত হয় তখন সেটি প্রিপোজিশন বাই অথবা টু এর সাহায্য গ্রহণ করে। এক্ষেত্রে আমাদের জানা দরকার আমরা কখন বাই এবং কখন টু ব্যবহার করব। অধিকাংশ ক্ষেত্রেই প্রিপোজিশন বাই এর সাহায্য গ্রহণ করে সাবজেক্ট অবজেক্ট রূপে বসে যায়। মনে রাখবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি যদি নউন হয় সেক্ষেত্রে সাবজেক্ট বাই যুগে অবজেক্ট না হয়ে টু যুগে অবজেক্ট হবে। সে উই নো দেম, আমরা একটা সেন্টেন্স লিখলাম উই নো দেম,
আমরা তাদেরকে চিনি। এখানে সাবজেক্ট হলো উই, ভার্ব হলো নো এবং অবজেক্ট হলো দেম। আমরা লিখলাম সংক্ষেপে, উই হলো এস মানে সাবজেক্ট, নো হলো ভি মানে ভার্ব, দ্যাম হলো ও মানে অবজেক্ট। তাহলে আমরা যদি এটাকে প্যাসিভ ভয়েস করি, দ্যাম অবজেক্ট, একটু আগেই আমরা সাবজেক্ট পরিবর্তন এবং অবজেক্ট করার নিয়ম সম্পর্কে বলেছি। সেখানে বলা হয়েছিল দ্যাম যদি অবজেক্ট থাকে এটা সাবজেক্ট হবে দে। তাহলে আমরা সাবজেক্ট ব্যবহার করলাম দে। এখন নো ভার্বটা হলো পাস্ট টেন্স, টু ভার্ব বসলো আর দে আর। নো এর পাস্ট পার্টিসিপল নোন, দে আর নোন। সাবজেক্ট আছে উই, এবার বসলো টু, উই এর অবজেক্ট হলো আস, দে আর নোন টু আস। আমরা দুটো সেন্টেন্স লিখলাম। অর্থাৎ আমি তোমাদের বুঝাতে চেয়েছি যে আমরা কখন বাই ব্যবহার করব এখন এবং কখন টু ব্যবহার করব। তাহলে আমরা জানলাম শুধুমাত্র ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি যদি নোন হয় সেক্ষেত্রে সাবজেক্ট বাই যুগে অবজেক্ট না হয়ে টু যুগে অবজেক্ট হবে, আর অন্যান্য ক্ষেত্রে সাবজেক্ট বাই যুগে অবজেক্ট হবে। তাহলে আমরা সহজেই এই নিয়মটা জেনে নিতে পারি। আমরা যদি ভয়েসের স্ট্রাকচারগুলো অনুসরণ করি তাহলে ভয়েস অত্যন্ত সহজ হয়ে যাবে। আমার মনে হয় আমার প্রদত্ত স্ট্রাকচারগুলো তোমরা যদি অনুসরণ করো তাহলে তোমাদের সকলের কাছে ভয়েস অত্যন্ত সহজ বলে মনে হবে। আমরা যদি এই নিয়মটা স্ট্রাকচার করি তাহলে আমরা স্ট্রাকচারে পাচ্ছি, দেখো স্ট্রাকচার STRUCTURE স্ট্রাকচার। আমরা প্রথমে লিখলাম অবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট রূপে, অবজেক্ট সাবজেক্ট রূপে যোগ টু বি ভার্ব, টু বি ভার্ব, টু বি ভার্ব এটা হলো ভার্বের টেন্স অনুসারে, ভার্বের টেন্স অনুসারে, এর টেন্স অনুসারে, ভার্বের টেন্স অনুসারে এবং পাশাপাশি আমাদের দেখতে হবে সাবজেক্টের পার্সন, যোগ ভিপিপি যোগ বাই যোগ সাবজেক্ট, ব্র্যাকেটে লিখলাম আমরা অবজেক্ট রূপে, অবজেক্ট রূপে। এই স্ট্রাকচার যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা পাচ্ছি এখানে পাঁচটি উপকরণ আছে। প্রথমে আছে অবজেক্ট, এরপর আছে টু বি ভার্ব, তারপরে আছে ভিপিপি, তারপরে বাই, তারপর আছে সাবজেক্ট। এখন আমরা এখানে পাঁচটি উপকরণ পাওয়া যায় কিনা আমরা দেখি। আমরা এখানে সেন্টেন্স লিখলাম আই ইট রাইস। এখানে আমরা এর উত্তরে পেলাম প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ হলো আই ইট রাইস এবং প্যাসিভ হলো রাইস ইজ ইটেন বাই মি। তাহলে এক নম্বরে পাইলাম রাইস, দ্বিতীয়ত পাইলাম ইজ, তিন নম্বরে পাইলাম ইটেন, চার নম্বরে পেলাম বাই, পাঁচ নম্বরে পেলাম মি। তাহলে আমার স্ট্রাকচারে পাঁচটি উপকরণ আছে এবং আমার এখানেও আমি পাঁচটি উপকরণ পেয়েছি। যেমন পরেরটা আমরা দেখি, দে আর নোন টু আস, 1 2 3 4 এবং 5। অতএব আমি কনফার্ম আমাদের ভয়েস হয়ে গেছে। এভাবে আমরা টেন্সের ভয়েসগুলো অত্যন্ত সহজভাবে করতে পারি। এখন আমরা টেন্সের বিভিন্ন ফরমের ভয়েস নিয়ে আলোচনা করব।
টেন্সের বিভিন্ন ফর্মের মধ্যে আমরা প্রথমে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে আলোচনা করি তাহলে আমাদের স্ট্রাকচারটা দাঁড়াবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা সময়ের স্বল্পতা হেতু আমরা স্ট্রাকচার লিখে দিয়ে প্রেজেন্ট আমরা স্ট্রাকচার লিখে অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে টেন্সের নিয়মগুলো আলোচনা করতে চেষ্টা করব। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আইএনডি ইনডেফিনিট টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা স্ট্রাকচার করলে অবজেক্ট অর্থাৎ সাবজেক্ট রূপে যোগ এম অবলিক ইজ অবলিক আর যোগ ভিপিপি প্লাস বাই প্লাস সাবজেক্ট। এখানে আমরা লিখলাম যদি অ্যাক্টিভ ভয়েসে প্রদত্ত সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের হয় তাহলে প্যাসিভ ভয়েসে পরিবর্তনকালে আমাদের নিম্ন স্ট্রাকচারটি অনুসরণ করতে হবে। প্রথমে বসবে অবজেক্ট সাবজেক্ট রূপে, এরপর টু বার অব এম ইজ আর এর যে কোনো একটি বসবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপাল আকার হবে আর সাবজেক্ট বাই যুগে অবজেক্ট হবে। যেমন হি ডাজ দ্য ওয়ার্ক, হি ডাজ দ্য ওয়ার্ক, হি ডাজ দ্য ওয়ার্ক। এখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা কিভাবে চিনব? অ্যাক্টিভ ভয়েসে প্রদত্ত সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কিনা তা আমাদের চিনে নিতে হবে। এইভাবে প্রদত্ত সেন্টেন্সে সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বাই ইএস থাকবে। এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ডু ভার্বের শেষে ইএস দেওয়া আছে, হি ডাজ দ্য ওয়ার্ক। এখানে সাবজেক্ট হলো হি, ভার্ব হলো ডাজ, অবজেক্ট হলো দ্য ওয়ার্ক। এখন আমরা অবজেক্ট নিয়ে আসলাম দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক। এরপরে টু বি ভার্ব দেওয়া আছে এম ইজ আর, এই এম ইজ আরের যে কোনো একটি বসবে। এক্ষেত্রে আমাদের জানতে হবে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয় টু বি ভার্ব বসবে এম, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় টু বি ভার্ব বসবে ইজ, আর অন্য সব পার্সনের সাথে বসবে আর। এখানে দি ওয়ার্কের সাথে টু বি ভার্ব বসলো ইজ, ডু এর পাস্ট পার্টিসিপল ডান, সাবজেক্ট আছে হি, হলো বাই হিম। তাহলে দি ওয়ার্ক ইজ ডান বাই হিম। ওকে, আমরা দেখলাম পাঁচটি উপকরণের দ্য ওয়ার্ক ইজ ডান বাই হিম। তাহলে দেখা যায় এখানে আমাদের উত্তরটা হয়ে গেছে, দ্য ওয়ার্ক ইজ ডান বাই হিম। এবার আমরা যাব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা যদি স্ট্রাকচার লিখি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের তাহলে আমরা লিখব স্ট্রাকচার সাবজেক্ট অবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট রূপে, অবজেক্ট যোগ এম অবলিক ইজ অবলিক আর যোগ বিং যোগ ভিপিপি বাই প্লাস সাবজেক্ট অবজেক্ট রূপে। তাহলে আমরা যদি একটা উদাহরণ লিখি, শি ইজ কুকিং রাইস, শি ইজ কুকিং রাইস, কুকিং রাইস, শি ইজ কুকিং রাইস। এখানে সাবজেক্ট হলো শি,
ইজ হলো টু বি ভার্ব, কুকিং হলো ভার্ব, রাইস হলো অবজেক্ট। এখন এই সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সিনার উপায়, সাবজেক্টের পরে টু বি ভার্ব, এম ইজ, আর এস যে কোনো একটি থাকবে, মূল ভার্বের শেষে আইএনজি থাকবে। এখন আমরা অবজেক্ট নিয়ে আসলাম রাইস। রাইসের সাথে টু বি ভার্ব বসলো ইজ, ভার্বের শেষের আইএনজি এর পরিবর্তে বিং, রাইস ইজ বিং। কুকের পাস্ট পার্টিসিপল কুকড, সাবজেক্ট আছে শি, হলো বাই হার, তাইলে রাইস ইজ বিং কুকড বাই হার। এ হলো আমাদের উত্তর, রাইস ইজ বিং কুকড বাই হার। এবার আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে আলোচনা করতে পারি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, PRESENT, প্রেজেন্ট পারফেক্ট, PRFECT, পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো অবজেক্ট সাবজেক্ট রূপে, প্লাস have, oblique has, plus been, plus BPP, plus by, plus subject, object রূপে। আমাদের অ্যাক্টিভ ভয়েসটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিনা আমরা কিভাবে বুঝবো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ থাকবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। প্যাসিভ ভয়েসে পরিবর্তনকালে আমাদের অতিরিক্ত এখানে হ্যাভ অথবা হ্যাজের পরে বিন ব্যবহার করতে হবে। উই হ্যাভ, যেমন উই হ্যাভ ডান দ্য সাম, we have done the sum। সাবজেক্ট হলো উই, হ্যাভ ডান ভার্ব, দ্য সাম হলো অবজেক্ট। দ্য সাম এর আমরা সাবজেক্ট করলাম দ্য সাম, দ্য সামের সাথে বসবে হ্যাজ, কারণ আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ বসে। মনে রাখবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসে, আর অন্য সব পার্সনের সাথে হ্যাভ বসে। দ্য সাম হ্যাজ বিন ডান বাই আস, দ্য সাম হ্যাজ বিন ডান বাই আস। প্রেজেন্ট পারফেক্ট টেন্স গেল। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েসের সাধারণত ব্যবহার নেই, এজন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে আলোচনা করার দরকার নেই। এরপরে আমরা সময় স্বল্পতা হেতু আমরা সংক্ষেপে আলোচনা করে যাব, তোমরা বিষয়টাকে দেখবে। ফার্স্ট ইনডেফিনিট টেন্স, ফার্স্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার হবে অবজেক্ট সাবজেক্ট রূপে, প্লাস ওয়াজ অবলিক ওয়ার, প্লাস ভিপিপি, প্লাস বাই, প্লাস সাবজেক্ট অবজেক্ট রূপে, অবজেক্ট রূপে। শি ডিড দ্য ওয়ার্ক, শি ডিড দ্য ওয়ার্ক, শি ডিড দ্য ওয়ার্ক। এখানে সাবজেক্ট হলো শি, ডিড হলো ভার্ব, দ্য ওয়ার্ক হলো অবজেক্ট, এবং এই সেন্টেন্সটি ফার্স্ট ইনডেফিনিট টেন্সে আছে। ফার্স্ট ইনডেফিনিট টেন্স আমরা দেখি সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম আছে, অতএব এটা ফার্স্ট ইনডেফিনিট টেন্স। এখন অবজেক্ট আছে দ্য ওয়ার্ক, সাবজেক্ট করলাম দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্কের সাথে টু বি ভার্ব বসবে ওয়াজ, ডিডের পাস্ট পার্টিসিপল ডান, সাবজেক্ট আছে শি, হবে বাই হার। দ্য ওয়ার্ক
was done by her. Okay. Remember, ফার্স্ট টেন্সে সাবজেক্টের পরে ওয়াজ এবং ওয়ার ব্যবহৃত হয়, তবে মনে রাখবে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে বসে ওয়াজ, অন্য সব পার্সনের সাথে বসে ওয়ার। আমাদের উত্তর হলো, অ্যান্সারটা হলো দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার আলোচিত বিষয়গুলো সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা প্রয়োজনে আমার মোবাইল নাম্বারও যোগাযোগ করতে পারো, ফেসবুক পেজের মাধ্যমে আমাদেরকে তোমার প্রশ্ন সম্পর্কে জিজ্ঞাসা করতে পারো। এবার আমরা আলোচনা করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অবজেক্ট প্লাস ওয়াজ অবলিক ওয়ার প্লাস বিং প্লাস ভিপিপি প্লাস বাই প্লাস সাবজেক্ট অবজেক্ট রূপে। কামাল was writing a letter. Kamal was writing a letter. এখানে অবজেক্ট a letter, রাইটিং ভার্ব, was writing, আর কামাল হলো সাবজেক্ট। আমরা a letter was ভার্বের শেষে আইএনজির পরিবর্তে বিং, রাইট এর পাস্ট পার্টিসিপল রিটেন, সাবজেক্ট হলো কামাল বাই কামাল। A letter was being written by কামাল। এ আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স গেল। এবার আমরা আলোচনা করব পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে। পাস্ট পারফেক্ট টেন্স চিনার উপায়, সাবজেক্টের পর হ্যাড থাকবে এবং ভিপিভি থাকবে। স্ট্রাকচার হলো অবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভিপিপি প্লাস বাই প্লাস সাবজেক্ট অবজেক্ট রূপে। You had done the work. You had done the work. Subject হলো you, had done, the work object. The work এর সাবজেক্ট করলে the work. Had been done by you. The work had been done by you. আমরা পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করলাম। এরপরে আমাদের ফিউচার ইনডেফিনিট টেন্স। ফিউচার ইনডেফিনিট টেন্স চিনার উপায়, আমরা কিভাবে চিনব যে ভয়েসটা ফিউচার ইনডেফিনিট টেন্স। আমরা জানি ফিউচার ইনডেফিনিট টেন্সে ফিউচার টেন্সে সাবজেক্টের পর শ্যাল অথবা উইল বসে। যখন আমরা দেখব যে কোনো সেন্টেন্সের সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তখন আমরা বুঝব এটা ফিউচার ইনডেফিনিট টেন্স। ফিউচার ইনডেফিনিট টেন্সে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তনের স্ট্রাকচার অবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস বি প্লাস ভিপিপি প্লাস বাই প্লাস সাবজেক্ট অবজেক্ট রূপে।
will. He will read a book. He will read a book. এখানে হি হলো সাবজেক্ট, উইল রিড ভার্ব, এ বুক অবজেক্ট। A book will be read by him. A book will be read by him. আমার স্ট্রাকচারে 1 2 3 4 5 6টা আইটেম। আমরা এখানে পেলাম 1 2 3 4 5 6। অ্যাকর্ডিং টু স্ট্রাকচার আমার ভয়েস হয়ে গেছে। এবার আমরা যাব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স সাবজেক্টের পরে শেল বি বা উইল বি থাকবে, ভার্বের শেষে আইএনজি যুক্ত থাকবে। স্ট্রাকচার যদি আমরা করি, অবজেক্ট প্লাস শেল অবলিক উইল প্লাস বি বিং প্লাস ভিপিপি প্লাস বাই প্লাস সাবজেক্ট অবজেক্ট রূপে। রুমা will be singing a song. Ruma will be singing a song. আমরা অবজেক্ট পেলাম a song, রুমা হলো সাবজেক্ট আর সিঙ্গিং হলো ভার্ব। অবজেক্ট নিয়ে আসলাম, a song will be being sing sang sang, sing ভার্বের ফার্স্ট পার্টিসিপল sang by রুমা। আমাদের টেন্সের আর একটি ফর্ম আছে, ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স সিনিয়র উপায়। ফিউচার পারফেক্ট টেন্সে সাবজেক্টের পর শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ থাকবে এবং ভিপিপি থাকবে। আর যদি আমরা স্ট্রাকচার করি, প্রথমে আসবে অবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ শ্যাল অবলিক উইল প্লাস হ্যাভ বিন প্লাস ভিপিপি প্লাস বাই প্লাস সাবজেক্ট অবজেক্ট রূপে। Is an example. They will have done the sum. They will have done the sum. এখানে অবজেক্ট হলো দ্য সাম। দ্য সাম নিয়ে আসলো আমরা বাক্যের প্রথমে, দ্য সাম উইল হ্যাভ সাথে যুক্ত হবে বিন, উইল হ্যাভ বিন ডান বাই দেম। দ্য সাম উইল হ্যাভ বিন ডান বাই দেম। টেন্সের সাধারণত এই 9টি ফর্মের ভয়েস হয়। আমরা 9টি ফর্ম নিয়ে আলোচনা করলাম। তোমরা বাড়িতে নিয়মিত প্র্যাকটিস করবে। আমি আশা করি তোমাদের কারো কোনো সমস্যা হওয়ার কথা না। পাশাপাশি বিশেষ করে তোমরা অগ্রাধিকার দিবে আমাদের স্ট্রাকচারগুলোর উপর। স্ট্রাকচারগুলো যদি ভালোভাবে তোমাদের আয়ত্তে থাকে তাহলে
তোমাদের কোনো সমস্যা হবে না। পরবর্তীতে আমরা আরেকটা নিয়ম নিয়ে আলোচনা করে আজকের মতো সমাপ্ত করব। পরবর্তী ক্লাসে আমরা সেন্টেন্সের ভয়েসগুলো নিয়ে আলোচনা করব। এমন কিছু অ্যাক্টিভ ভয়েস আছে যাদের দুটো করে অবজেক্ট থাকে। সেক্ষেত্রে আমরা কিভাবে ভয়েস করব আমাদের সেটা জানতে হবে। সে she gave me a flower. She gave me a flower. সে আমাকে একটি ফুল দিয়েছিল। এখানে সাবজেক্ট হলো she, gave ভার্ব, দিয়েছিল। she gave সে দিয়েছিল। কাকে দিয়েছিল? মি, আমাকে। এ হলো একটা অবজেক্ট। আবার যদি she gave me, সে আমাকে দিয়েছিল। কি দিয়েছিল? আ ফ্লাওয়ার, সে আমাকে একটি ফুল দিয়েছিল। এখানে আরো একটা অবজেক্ট, দুটো অবজেক্ট আছে। অ্যাক্টিভ ভয়েসে দুটো অবজেক্ট থাকলে ওই নিয়মটাকে বলা হয় ডাবল অবজেক্ট অথবা রিটেইনড অবজেক্ট। রিটেইনড অবজেক্টের বাংলা অর্থ হল অক্ষুণ্ণ কর্ম। এমনি ধরনের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তনকালে দুটো অবজেক্টকেই সাবজেক্ট রূপে ব্যবহার করা যায়। তবে তোমাদের স্মরণ রাখতে হবে, বস্তুবাচক অবজেক্টের প্রায়োরিটি বা প্রাধান্য না দিয়ে আমাদের ব্যক্তিবাচক অবজেক্টটির প্রাধান্য দিতে হবে। দুভাবেই ভয়েস হবে, তবে বস্তুবাচক অবজেক্টের চেয়ে ব্যক্তিবাচক অবজেক্টকে প্রাধান্য দিয়ে ভয়েস করাটা যুক্তিসঙ্গত। এখন যদি আমরা এখানে এটা ভয়েস করি, মিরে সাবজেক্ট করলে হয় আই, গেভ ভার্বটা ফার্স্ট টেন্স টু ভার্ব ওয়াজ, আই ওয়াজ। গেভের পাস্ট পার্টিসিপল গিভেন। আর বাকি আরেকটা অবজেক্ট আছে, এটার কোনো পরিবর্তন হবে না, আ ফ্লাওয়ার। আই ওয়াজ গিভেন আ ফ্লাওয়ার বাই হার। আই ওয়াজ গিভেন আ ফ্লাওয়ার বাই হার, অথবা ফ্লাওয়ার ওয়াজ গিভেন me by her. A flower was given me by her. লক্ষ্য করো, প্রথম সেন্টেন্সে ফ্লাওয়ার অ্যাজ ইট ইজ বসে গেছে, মি অবজেক্টকে সাবজেক্ট করেছি, আই হয়েছে। পরবর্তীতে ফ্লাওয়ারটাকে আমরা সাবজেক্ট করেছি, আর মি অবজেক্টটার কোনো পরিবর্তন হয়নি। যেহেতু এই অবজেক্টের ডবল অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তনকালে দুটো অবজেক্টের একটি সাবজেক্ট রূপে পরিবর্তিত হয় আর অন্যটি অবজেক্ট রূপে থেকে যায়। যেটি অবজেক্ট রূপে থেকে যায় সেটিকে বলা হয় রিটেইনড অবজেক্ট অথবা অক্ষুণ্ণ কর্ম, অর্থাৎ এই অবজেক্টের কোনো পরিবর্তন হয়নি অথবা হবে না। এই ভয়েসের নিয়মগুলো অনুসারে তোমরা বাড়িতে নিয়মিত অনুশীলন করবে। বর্তমান সময়ের প্রেক্ষিতে তোমরা আমাদের থেকে অনেক দূরে অবস্থান করছো, আমরা তোমাদের থেকে দূরে অবস্থান করছি, কিন্তু বর্তমান তথ্য যোগাযোগ প্রযুক্তির এ যুগে আমরা একে অন্যের থেকে দূরে আছি এ কথা বলা সমীচীন হবে না। আমরা একে অন্যের সাথে যে কোনো সময়ে যোগাযোগ করতে পারি এবং আমাদের যে কোনো সমস্যা সম্পর্কে আমরা একে অন্যের সহযোগিতা নিতে পারি। একদিন এ দুর্যোগ কেটে যাবে, আমরা আশা করছি শীঘ্রই হয়তোবা আমরা নিয়মিত ক্লাস নেওয়ার মতো পরিবেশ তৈরি হতে পারে। ততদিন পর্যন্ত আমরা সরকার কর্তৃক গৃহীত
পদক্ষেপ, যুগান্তকারী পদক্ষেপ। অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা আমাদের পড়ালেখা এগিয়ে নিতে পারি এবং সময় যেটা চলে যাচ্ছে এটা আমাদের জীবনে আর ফিরে আসবে না। সুতরাং সময় যথার্থ মূল্য দিয়ে সকল বিষয়ে তোমরা বাড়িতে নিয়মিত অনুশীলন করবে, প্রয়োজনীয় বিষয় শিক্ষকের সহযোগিতা নিবে। আমরা আশা করি সকল স্যার ওনাদের সহযোগিতার হস্ত প্রসারিত করবে, তোমাদের সহযোগিতা করবেন। আর বাইরে গেলে অবশ্যই সবাই মাস্ক ব্যবহার করবে, বারবার সাবান দিয়ে ন্যূনতম 20 মিনিট হাত ধোবে, যতটুকু সম্ভব জনসমাগম এড়িয়ে চলবে, নিয়মিত পড়ার টেবিলে বসবে। অনলাইন ক্লাস আমাদের প্রতিদিন প্রদত্ত রুটিন মোতাবেক অনুসরণ করবে এবং অনলাইন ক্লাসের সাথে যুক্ত থাকবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে সে সম্পর্কে আমাদের জিজ্ঞাসা করতে পারো। তোমরা সবাই সুস্থ থাকো। সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আগামীতে এ বিষয়ে আরও ক্লাস নেওয়ার প্রত্যাশায় আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। গুড বাই।